এক ভিডিও পুডিং কেকের, সেটা ভাইরাল হয়েই শেষ। আমি তো ভেবেছিলাম পুডিং কেকের রেসিপির পরে সব ভিডিওই হচ্ছে আমার ভাইরাল হবে। তো আপনারা বলছেন মুরব্বি, মানে ভাইরাল হতে দিবেন না। যাই হোক, তারপরও যেহেতু পেজ একটা খুলে বসেই গিয়েছি, সেই সূত্রে আপনাদের জন্য ভিডিও দিতেই হয়। আমি ভিডিও না দেওয়াতে আপনাদের খারাপ লাগুক বা না লাগুক, ফেসবুকের কিন্তু খুবই খারাপ লাগে, যেটার ফলস্বরূপ হচ্ছে আমার রিচটা কমিয়ে দেয়। কয়েকদিন অসুস্থ থাকার কারণে যখন দেখলাম আমার পেজের রিচ কমে যাচ্ছে, তখন আর বসে থাকতে পারলাম না, ভাবলাম এখন ভিডিও দিয়েই দেই। মোটামুটি কয়েকটা ভিডিও জমে যাওয়ার কারণে ফোনে স্টোরেজ ফুল হওয়াতে নতুন কোনো ভিডিও আমি করতেও পারতেছি না কালেক্ট। যাই হোক, ভাবলাম আগের গুলোই হচ্ছে আপলোড দিতে থাকি। আজকে আমি বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একটা আচার। আর আপনারা বলেন তো আমি কি আচার বানাতে যাচ্ছি আজকে। প্রথমে তো আপনারা আচারগুলো দেখছেন, দেখি প্রথম দেখাতেই হচ্ছে কে বলতে পারে এটা কিসের আচার। আর হ্যাঁ, আরেকটা সিক্রেট বলে দেই, আমি কিন্তু এই প্রথমবারই আচার বানাতে যাচ্ছি। এটা হচ্ছে আমার আম্মুর থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম। আর হ্যাঁ, প্রথমবার হিসেবে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু একটা আচার রেডি হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে হচ্ছে 5 ফোড়ন, তারপরে কয়েকটা শুকনো মরিচ কেটে নিয়েছি, আর হচ্ছে তেজপাতা। ওগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো হচ্ছে রসুন বাটা, আর 2 টেবিল চামচের মতো হচ্ছে সরিষা বাটা। হ্যাঁ, আমার থেকে অনেক ভালোভাবে হয়তো বা অনেকে বানাতেই পারে, কিন্তু আমার মতো যারা পারে না, আমার রেসিপিটা জাস্ট ওই আপুদের জন্যই। আর এই যে আজকে হচ্ছে আমি জলপাইয়ের আচার বানাবো, না কোনো সেদ্ধ করার ঝামেলা আছে না কিছু। এখানে জাস্ট আমি জলপাইগুলোকে এভাবে 3 ভাগে কেটে নিয়েছি। তো আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে সরাসরি জলপাইটা হচ্ছে দিয়ে দিলাম। আপনারা কেউ চাইলে গোটা থাকা অবস্থায় হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, বাট আমি ওই ঝামেলাটা আর করলাম না, যেহেতু নতুন রাঁধুনি। ভাবলাম শর্টকাটে যেটাতে হয় ওইটাতেই করে ফেলি। তো শর্টকাটে করার জন্য আমি হচ্ছে জাস্ট জলপাইটা 3 ভাগে কেটে নিয়ে ওই মশলার সাথে সরাসরি দিয়ে দিছি। এবার হচ্ছে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে ভেজে নিব। এরপরে হচ্ছে জলপাই যখন কালারটা চেঞ্জ হয়ে এই অবস্থায় চলে আসবে, মানে একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার সাথে অ্যাড করে দিব। এখানে 1 বাটি হচ্ছে গুড় আছে, ওই গুড়টা বা মিঠাই যে যেটাই বলেন না কেন। এরপরে দিয়ে দিব হচ্ছে লবণ, আর লবণের ক্ষেত্রে আমি হচ্ছে বিট লবণটা ইউজ করতেছি। আপনাদের কাছে বিট লবণ না থাকলে অবশ্যই নর্মাল লবণটা ইউজ করতে পারেন। ও হ্যাঁ, আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করতে চান, তাহলে ওই সরিষাটা হচ্ছে ভিনেগার দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নেবেন বা বেটে নেবেন। আমি একটুও পানি ইউজ করিনি, আমি হচ্ছে ভিনেগার দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি এখানে প্রায় 2 কাপ 2.5 কাপের মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। আমারটা হচ্ছে টক মিষ্টি করব, আর যারা ঝাল পছন্দ করেন তারা হচ্ছে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে প্রথমে আমি যেই মশলাটা ভেজে নিয়েছিলাম 5 ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ, ওইটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটার গুঁড়াটা দিয়ে দিছি। এখানে প্রায় হচ্ছে 10-12টার মতো শুকনো মরিচ, আর হচ্ছে 3 টেবিল চামচের মতো হচ্ছে ছিল 5 ফোড়ন ছিল, ওগুলোকে ব্লেন্ড করে ওইটার গুঁড়াটাও হচ্ছে আমি এখানে ইউজ করেছি। এবার হচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত, চিনি সব কিছু একসাথে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত আমি হচ্ছে এটাকে জাল করে নিব। আর শহরের বাড়িতে এখন রোদে দেওয়ার একটা হচ্ছে প্যারা থাকে, মানে রোদ কোথাও তেমন একটা খুঁজে পাওয়া যায় না। আশেপাশে যেদিকেই দেখবেন বিল্ডিং আর বিল্ডিং, আর ছাদে গিয়ে দেওয়ার মতো অনেকের হচ্ছে মানে ওই সময়টুকু হয়ে ওঠে না। তাই আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা হচ্ছে এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। প্রায় অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার। এখানে 1/4 কাপ মানে 3 টেবিল চামচের মতো ভিনেগার আমি অ্যাড করে দিছি। আর হ্যাঁ, আমি কিন্তু সরিষাটাও ভিনেগার দিয়েই ব্লেন্ড করেছিলাম। আমি আবারও বলছি, এখানে কোনো রকমের পানি আমি ব্যবহার করিনি। চিনি গলানোর পরেও পানি কিন্তু তেমন একটা বের হয়নি। আমি হচ্ছে একটু পরপর নেড়ে দিয়ে মোটামুটি মিডিয়াম টু হাই হিটে আমি হচ্ছে আচারটা রান্না করেছি। আমার নানুদেরকে দেখতাম আগে অনেক রকমের আচার রেডি করে রাখতো, এখন আর ওই ঝামেলাটা কেউ করেও না। তো আমি ভাবলাম আজকে আমি একটু আচারটা ট্রাই করি। ইহানের আব্বুও বলতেছিল আচার বানানোর কথা, তো আমি আমার মতো ট্রাই করলাম। আমি কখনো ট্রাই করিও নি বা কাউকে করতেছে ওই অবস্থায় দেখিও নি করা অবস্থায়, জাস্ট আম্মুর থেকে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম। আম্মু যেভাবে বলেছো এরকম করে হচ্ছে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, রোদে দেওয়ার ঝামেলাটা আমি করতে পারবো না, তাই ওইভাবে ইজি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পর্যায়ে আমার আচারটা হয়ে গেছে।
এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর হ্যাঁ, এই আচারটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় বছর খানেক হচ্ছে সংরক্ষণ করে খেতে পারবেন, আর বছর খানেক লাগবেও না। আর এই আচারের টেস্টটা এত মজা হয়েছে যে আপনাদের বছর খানেক যাওয়ার আগে কয়েক মাসের মধ্যে হচ্ছে আচারটা শেষ হয়ে যাবে যদি বেশি পরিমাণের করে থাকেন। আর আমি যেহেতু অল্প পরিমাণের করেছি আর আমাদের বাসায় আচার খাওয়ার মতো তেমন মানুষও নেই, তো বেশ কিছুদিন চলেই যাবে এই আচারে। তো ঠান্ডা হওয়ার পরে আমি এই ছোট ছোট জারগুলোতে ভরে নিচ্ছিলাম আচারের জারি, যেহেতু এখন সবাই একটু কেনা আচারটাই খায়, তো এরকম কিছু বয়ম আমার কাছে ছিল। আচার কিন্তু কাচের জারেই সুন্দর লাগে, তো ওই জন্য ভরে নেওয়া। আবার আপনারা প্লাস্টিকের জারে রেখে যতদিন সংরক্ষণ করতে পারবেন, কাচের জারে রাখলে তার থেকে বেশি দিন হচ্ছে সংরক্ষণ করা যায়। তো এখানে আমার কাছে 3টাই কাচের জার ছিল, ওই জন্য এই 3টাতে ভরে নিয়েছি। আর অল্প কিছু যেগুলো ছিল সেগুলো একটা প্লাস্টিকের বাটিতে আমি রেখে দিয়েছিলাম। তো এই তো ইজিভাবে আপনাদের সাথে হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আপনাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করে দিয়েছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।